রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে তোমাদের নমুনা প্রশ্নপত্রটা রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রটার আলোচনা আজ আমরা করব। এখানে 40টা তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোর আমরা আলোচনা করব। তো দেখতে থাকো, দেখা যাক প্রথম প্রশ্নটা কি রয়েছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস। আমরা কি জানি, জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ যে মুক্তার, তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন বাংলাদেশের যশোহর থেকে। যশোহর অর্থাৎ কি না, যশোর থেকে। পরের প্রশ্ন কি, আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয় জরিমানা হয়েছিল। আদালতে মুক্তার মহাশয়কে কেন জরিমানা করা হয়েছিল? কারণ হচ্ছে জয়রাম মুক্তার খুব উত্তেজিত হয়ে একবার ডেপুটিকে বলেছিলেন, কি বলেছিলেন না, ডেপুটিকে বলেছিলেন আমার স্ত্রীর যেটুকু জ্ঞান আছে এই ডেপুটিরও সেটুকু নেই। তখন তাকে কি করা হয়েছিল? জরিমানা করা হয়েছিল। তো জরিমানা কত টাকা করা হয়েছিল? না 5 টাকা জরিমানা করা হয়েছিল। পরের প্রশ্ন কি, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। কার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? এক্ষেত্রে বলে রাখি, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার জন্য মহারাজ নরেশচন্দ্রের কাছে একটা হাতি চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু নরেশচন্দ্র বলেছিলেন যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য হাতির কি প্রয়োজন, গরুর গাড়িতে করে গেলেই হয়। তো তাই তিনি মনে মনে অপমানিত হয়েছিলেন, সেই কারণে তিনি একটা হাতি কেনার পর তিনি কি করেছিলেন না, বিয়ে বাড়িতে গিয়েছিলেন। তো বিয়ে বাড়িতে ফিরে আসার পর তিনি উৎসুক ছিলেন কখন গিয়ে নরেশচন্দ্রকে হাতিটা দেখাবেন। তাহলে অপশন কি হবে? কার সঙ্গে দেখা করতে গেলেন? না নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। কথায় বলে ব্রহ্মবাক্য। ব্রহ্মবাক্য কি না, বেদ বাক্য, নীতি বাক্য, জ্ঞান বাক্য নাকি উপদেশ বাক্য? কি হবে উত্তর? না বেদ বাক্য। কেন না, এখানে বলা হয় যে মুরগিখোর ব্রাহ্মণ নয়, কে না ওই জয়রাম মুখোপাধ্যায়, তিনি মুরগিখোর ব্রাহ্মণ নন। তো তাই তার মুখ দিয়ে যে কথা বেরোবে সেটা হচ্ছে কি না, সেটা একটা বেদ বাক্যের মতো। যেহেতু তিনি ব্রাহ্মণ তাই সেই ব্রহ্মবাক্য কি না বেদ বাক্য। পরের প্রশ্ন কি রয়েছে? 5 নম্বর প্রশ্ন, বামুনহাটে মেলা হয় কখন? কার্তিক সংক্রান্তিতে, পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তিতে নাকি মকর সংক্রান্তিতে? উত্তর কি হবে? উত্তর হবে চৈত্র সংক্রান্তিতে। সংক্রান্তি কথার অর্থ কি? সংক্রান্তি কথার অর্থ হচ্ছে চৈত্র মাসের, এই যে চৈত্র সংক্রান্তি কি, চৈত্র মাসের শেষ দিন যেটা, তাকে আমরা বলবো চৈত্র সংক্রান্তি। তো এখানে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে চৈত্র সংক্রান্তিতে মেলাটা হয়, কিন্তু চৈত্র সংক্রান্তির অর্থাৎ চৈত্র মাসের শেষ যে দিন হচ্ছে তার 15 দিন আগের থেকে মেলাটা কিন্তু শুরু হয়, এটাও আমাদের এখানে মনে রাখতে হবে। মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। তারপরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক কে? প্রবন্ধটির প্রাবন্ধিক কে? না আমরা জানি যে বাংলা ভাষা প্রবন্ধটা স্বামী বিবেকানন্দেরই লেখা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? আমাদের বাংলাদেশের তো বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভাষা, তো সেখানের মধ্যে কোনটা আমরা গ্রহণ করব? চলিত ভাষা গ্রহণ করব, কথ্য ভাষা গ্রহণ করব, মান্য চলিত নাকি কলকাতার ভাষা? তো এখানে কিছুটা প্রায় একই রকম, মান্য চলিত এবং চলিত ভাষা কিছুটা একই রকম। কথ্য ভাষা, কথ্য ভাষা আমরা জানি যে বাংলায় 5 রকমের উপভাষা আছে, কি রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী। তো বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন ধরনের ভাষা, কিন্তু সব ভাষাটা সাহিত্যে কিন্তু আমরা আলোচনা করতে পারবো না। তাহলে কোন ভাষাটাকে আমরা বেশি গুরুত্ব দেব? না কলকাতার যে ভাষা, অর্থাৎ যেটা রাঢ়ী উপভাষা। তাহলে এখানে কোন অপশনটা? অপশন ঘ হবে, কলকাতার ভাষা। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? না উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব নাকি হরিয়ানা? উত্তর হবে উত্তরপ্রদেশ। কোথা থেকে নেওয়া হয়েছে? আব্দুল করিম খাঁ কোন পাঠ্যাংশে রয়েছে আমাদের? না ধর্ম নামে যে কবিতা আমাদের অন্ধকার লেখাগুচ্ছ পরিবর্তন করে যে ধর্ম নাম রাখা হয়েছে, শিক্ষা সংসদ যে ধর্ম নামটা রেখেছে সেই ধর্ম কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? মিথ্যার পথে, অহংয়ের পথে, অহং অর্থাৎ কি অহংবোধ, অহংকারের পথে, সত্যের নাকি অচেনার? পরেই বোঝা যাচ্ছে অপশনগুলো কোন পথে। নিশ্চয়ই কবির মিথ্যা আশ্রয় নিতে বলবেন না, বা নিজের মধ্যে এক অহংবোধও আনতে বলবেন না, বা অচেনার নয়। অপশন কি হবে? সত্যের। ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গোগ কে ছিলেন? না তিনি ছিলেন একজন চিত্রশিল্পী, তিনি ছবি আঁকতেন। পরের প্রশ্ন কি, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এখানে পুষ্পক, পুষ্পকটা কি? পুষ্পক কি না, পুষ্পক হচ্ছে একটা রথ। আমরা জানি যে রাবণ সীতাকে হরণ করার সময় পুষ্পক রথে চড়ে
এসেছিলেন এবং সীতাকে নিয়ে গেছিলেন। তাহলে পুষ্পক কি হবে? অশ্ব, ধনুক, রথ নাকি দ্বীপ? উত্তর হবে রথ। পরের প্রশ্ন কি আছে? কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? কি বলেছেন? ক প্রতিষ্ঠান বিরোধিতা, খ বলছেন প্রতিষ্ঠান নিরপেক্ষতা, গ বলছেন প্রতিষ্ঠান সহমর্মিতা, ঘ বলছেন প্রতিষ্ঠান আনুগত্য। উত্তর কি হবে? প্রতিষ্ঠান আনুগত্য। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি আছে? দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? আমরা জানি নারীবাদী কবি নবনীতা দেবসেনের লেখা এখানে। তাহলে অপশন গ। পোর্টরাজ কে? পোর্টরাজ কে? গাঁয়ের মোড়ল, দুর্পদ, আনন্দ নাকি দামা? আমরা জানি গাঁয়ের যে মোড়ল, গাঁয়ের মোড়ল সে কিন্তু দেবীর সেবায়িত নয়। পোর্টরাজ হচ্ছে কি না দেবী মারি আয়ের যে সেবা করে তাকে পোর্টরাজ বলা হয়। তো এখানে গাঁয়ের মোড়ল সে কিন্তু দেবী মারি আয়ের সেবা করে না। আর দুর্পদ, দুর্পদ তো পোর্টরাজের স্ত্রী। দামা, দামা পোর্টরাজের ছেলে। আনন্দ, আনন্দ পোর্টরাজের ছেলে। আর পোর্টরাজটাকে তাহলে পোর্টরাজ হচ্ছে দামা। দামার পোর্টরাজের নাম হচ্ছে দামা। আর পোর্টরাজ কিন্তু কোনো নাম নয়, পোর্টরাজ হচ্ছে মায়ের যে সেবা করে, অর্থাৎ মারিয়ায়ের যে সেবা করে তাকে বলা হয় পোর্টরাজ। তাহলে তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে দামা। পরের প্রশ্ন, পোর্টরাজ রোদে বেরোয় না। পোর্টরাজ রোদে না বেরোনোর কারণটা কি আগে বলেনি। কারণ হচ্ছে তার কলেরা হয়েছে, তার শরীর খারাপ, শরীর অসুস্থ, সে কারণে সে রোদে বের হতে পারে। কিন্তু কতদিন হলো? 3 দিন হলো সে বাড়ির মধ্যেই আছে, রোদে বেরোতে পারেন। পরের প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? যখন কবি বলছেন এখানে তার সঙ্গে কবিতায় পাবলো নেরুদা বলছেন যে যখন সময় সুবিধার না তখন কি করতে হবে না, তখন সমঝে চলতে হবে। অর্থাৎ কি না, নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে চলতে হবে। যা খুশি করলে হবে না, তাহলে কিন্তু বিপদে পড়তে আমরা বাধ্য। তাহলে কি করতে হবে? ব্যস্ত হতে হবে, নিদ্রা যেতে হবে, আনন্দ করতে হবে নাকি সমঝে পার হতে হবে? উত্তর হবে সমঝে পার হতে হবে। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান আলোচনা করে, কি আলোচনা করে না, ভাষার অতীত নিয়ে, ভাষার অতীতকাল নিয়ে আলোচনা করে নাকি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে, ভাষার বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে? তাহলে কোন অপশনটা হবে? বর্ণনামূলক ভাষা বিজ্ঞান। অর্থাৎ ভাষা বিজ্ঞানে, যে ভাষা বিজ্ঞানে ভাষার বর্ণনা করা হয় সেটা কি না, সমকালীন ভাষার, অর্থাৎ বর্তমানের যে ভাষা সেই ভাষার যে গঠন রীতি নীতি পাল্টাচ্ছে কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন কি, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে। তাহলে আমরা যে বাকযন্ত্রের সাহায্যে জিহ্বা, মূর্ধা, তালু, দন্ত, ওষ্ঠ যেখানে যা উচ্চারণ করছি, এটা যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? ধ্বনিতত্ত্ব বলা হয় সেই নিয়মকে? না, কখনোই না। রূপতত্ত্ব বলা হয়? তাও না। শব্দার্থ পরিবর্তন? তাও না। তাহলে যে বিজ্ঞানে আমরা ধ্বনি সংক্রান্ত আলোচনা করি তাকে আমরা কি বলি? ধ্বনি বিজ্ঞান বলি। তাহলে অপশন কোনটা হবে? গ। বাংলায় বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কতগুলো? অর্ধস্বর কতগুলো আমরা জানি? 4টি। র ধ্বনি কি হলো? র। আমরা যখন র বা ল উচ্চারণ করি তখন কি হয়? আমাদের জিভ কি হয়? কাঁপতে থাকে। র, আমরা বাঙালি তো, আমরা বাঙালি বাংলা উচ্চারণ করলে খুব সহজে উচ্চারণ করতে পারি, তাই আমরা এতটা বুঝতে পারি না। কিন্তু একটা অন্য কোনো লোককে দিয়ে যদি র উচ্চারণ করানো হয় তাহলে আমরা বুঝতে পারবো র এবং ল উচ্চারণ করলে আমাদের জিহ্বা কম্পিত হয়। তাহলে এটা কি ধ্বনি? এটা হবে কম্পিত ধ্বনি। তাড়িত ধ্বনি আমরা বলি ড়, র, এগুলো হচ্ছে তাড়িত ধ্বনি। উষ্ম ধ্বনি হচ্ছে যত শীষ ধ্বনি আমরা উচ্চারণ করি, তালেবস্য, মূর্ধন্য, দন্তস্য, সেগুলো। তাহলে এটা কি হবে? কম্পিত ধ্বনি। আচ্ছা, পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। অভিন্নতা, ভিন্নতা নয়, ভিন্ন নয়, একই অর্থ বোঝাবে। এখানেই এই প্রশ্নের মধ্যে রয়েছে উত্তরটা কি? ব্যাপকার্থতা, বিপরীতার্থতা, সমার্থকতা নাকি শব্দার্থতা? অভিন্ন মানে কি? একই অর্থ। তাহলে এটা কি হবে? সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কি? আদি অর্থ হচ্ছে অত্যন্ত, নির্মম, কাষ্ঠ নির্মিত নাকি সুন্দর? উত্তর হবে কি? কাষ্ঠ নির্মিত। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। তাহলে এটা কি ছিল? অর্থ বলতে এটা আদি অর্থ। উপবাস মানে নিকটে বাস, আদি অর্থ। বর্তমান অর্থ কি? বর্তমান অর্থ হচ্ছে অনাহার, অনাহার, না খেয়ে থাকা। তাহলে দুটো অর্থ কি এক হলো? দুটো অর্থ এক নয়। তাহলে এই রীতিটা, এই যে শব্দার্থ যে পরিবর্তন হলো, এটা কি? এটা শব্দের অবনতি হলো?
এখানে কি মনে হচ্ছে নিকটে বাস থেকে অনাহার শব্দটা অবনতি হয়েছে মনে হচ্ছে? তা তো নয়। শব্দের সংকোচন অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে কি অর্থটা? তাও নয়। শব্দের বিস্তার, শব্দ কি অর্থ কি বড় হয়ে যাচ্ছে? তাও নয়। তাহলে কি হচ্ছে না ছিল এক হয়ে গেছে আর এক, তার মানে কি শব্দের রূপান্তর ঘটেছে। তাহলে কি হবে? অর্থের রূপান্তর। থিসরাস একটি কি শব্দ? একটি গ্রিক শব্দ। পরের প্রশ্ন, শব্দার্থের প্রথম ভাগটির নাম। শব্দার্থের প্রথম ভাগ, আমরা যে কোনো শব্দ উচ্চারণ করার পর তার প্রথম কি আমরা ভাবি? তার সাধারণ যে অর্থটা, তারপর তো তার আমরা গভীর অর্থে যাব। তো প্রথম কি? প্রথম হচ্ছে সাধারণ অর্থ। হা পাকড়াই গানের জন্ম দেন, কে জন্ম দেন? না মোহন চাঁদ বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় কত সালে? 1917, 1932, 1934 নাকি 1929? কত হবে? 1917 সালে। কার দ্বারা স্থাপিত হয়? না জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে কৃষি পদ্ধতি, সেই কৃষি নিয়ে আমাদের ভারতীয় অধিকাংশ কৃষক কিন্তু কৃষকরা কৃষিবিদ্যায় কিন্তু শিক্ষিত নয়, চাষবাস করেন কিন্তু কৃষিবিদ্যায় শিক্ষিত নয়। তো সেই শিক্ষাটাকে আন্তর্জাতিক মানের করে নিতে কে সাহায্য করেছিলেন? নীলরতন সরকার, নীলরতন ধর। জগদীশ চন্দ্র বসু নাকি অক্ষয় কুমার সরকার? এখানে খেয়াল রাখতে হবে নীলরতন দুটোই রয়েছে, নীলরতন সরকার কিন্তু নয়। কোনটা হবে? নীলরতন ধর। তাহলে অপশন কি হবে? গ। নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তিনি হলেন ঝুলন গোস্বামী, বুলা চৌধুরী, আরতি সাহা, জ্যোতির্ময় শিকদার। আমরা জানি আমাদের বাংলার বিখ্যাত মহিলা ক্রিকেটার হলেন কে? ঝুলন গোস্বামী, অলরাউন্ডার, যিনি কিছুদিন আগেই, কয়েক বছর আগেই যিনি অবসর নিয়েছেন। 31 নম্বর প্রশ্ন কি? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তরে বিবৃতি করেন। তাহলে কোথায় বসে? গৃহে ফিরিয়া কোথায় বসে, কোন স্থানে বসে? বাগানে তিনি বসেছিলেন? সন্ধ্যার পর কোনো মানুষ বাগানে গিয়ে অন্ধকারে বসবে? শয়নকক্ষে? সন্ধ্যার পর তিনি ঘুমিয়েও পড়েননি যে শয়নকক্ষে বসে। কারণ কি? বন্ধুমণ্ডলী, এখানে কারা রয়েছে? তার বন্ধু বান্ধবকে নিয়ে নিশ্চয়ই শোয়ার ঘরে সে থাকবে না, আরামকে দাঁড়াতেও ছিল না। কোথায় বসে গল্প গুজব হচ্ছিল? না যেখানে বসে তারা তাস পাশা খেলতো। কোথায়? না বৈঠকখানায়। পরের প্রশ্ন, যারা এসেছেন, একটা শূন্যস্থান রয়েছে, তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সকলকে শিক্ষা দিয়েছেন। যারা এসেছেন, আমরা এখানে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষাতে দেখতে পাই যে রামকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য যারাই এসেছেন তারা কি করতে এসেছেন? না মানুষের উপকার করতে এসেছেন, লোকের হিতাকাঙ্ক্ষী হয়ে এসেছেন। তাহলে কি হবে? দেশে, গ্রামে, শহরে লোকহিতায়। অপশন হবে লোকহিতায়। দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে, কে সাজিয়ে দিলেন? আমরা জানি দুয়োরানী সাজিয়ে দিলেন, যে দুঃখিনী রানী, সেই দুঃখিনী রানী সাজিয়ে দিলেন। পাটরানী, ছোট রানী, দুয়োরানী, সুয়োরানী। সুয়োরানী কিন্তু হবে না, কি হবে? দুয়োরানী। আচ্ছা, এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো কি আছে না ক্রম অনুযায়ী সাজাতে হবে। আমরা পড়েছি এখানে যে আদরিণী গল্পটা পড়লে আমরা দেখতে পাবো যে পরপর কোন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো। কি প্রথম অপশনটা কি বলেছে? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। তাহলে হাতি এলো, প্রথম অপশন রয়েছে, আমাদের মনে রাখতে হবে হাতি কার বাড়িতে এলো? না জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে এলো। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। তাহলে এটা আগে না এটা আগে? অবশ্যই এটা আগে। কেন না চিঠি পাঠিয়েছিল কে? চিঠি পাঠিয়েছিল? না জয়রাম মুক্তার মহারাজ নরেশচন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছিল যে একটা হাতি চাই তার, কেন? বিয়ে বাড়িতে যাবে। তাহলে আগে হলো কোনটা? ভৃত্য এসে তখন খবর দিল যে হাতি দিল না মহারাজ, তাই না? তাহলে আগে এটা, তারপর এটা। তাহলে আমরা 2 নম্বরটা আগে পেলাম, 1 নম্বরটা পরে পেলাম। আচ্ছা, 3 নম্বরে কি বলেছে দেখে নিতে হবে। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতি এখানে পৌঁছালো, হস্তিনী আসিল, এখানে কি হলো? না আসিবা মাত্র। কি আসিবা মাত্র? না হাতি আসিবা মাত্র। তাহলে হাতি এলো, তারপরে এই অপশনটা হবে।
তাহলে আমরা প্রথমে পেলাম 2, তারপরে পেলাম 1, তারপরে পেলাম 3। এবারে 4 নম্বরটা দেখে নিতে হবে, সেটা কোথায় হবে। কি, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। তাহলে যখন আমরা গল্পে পেয়েছি কি, যখন হাতি রাজা দিল না, যখন রাজা হাতি দিল না, তখন জয়রাম মুক্তার কি করলেন না, চারিদিকে খোঁজ খবর নিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা, এই যে 2 নম্বর যেটা, 2 নম্বর যেটা, সেটা কি হয়ে যাবে, 2 নম্বর যেটা সেটা হবে 1। তারপর কি, তারপর এখানে আমরা পাচ্ছি যে শহর থেকে এই 4 নম্বর যেটা অর্থাৎ আইভি, এটা হবে 2। তারপর কি, তারপর পরদিন 7টার সময় হাতি এলো, তাহলে 1 নম্বর যেটা সেটা হবে 3। আর 3 নম্বর যেটা, বাড়িতে হাতি আসার পর বালক বালিকারা এলো, তাহলে এটা 3 নম্বর, এটা হয়ে যাবে কি 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে অপশনটা দেখে নেব কোন অপশনটা হবে। প্রথমে কি হবে, প্রথমে হবে 2, 4, 1, 3। কোথায় আছে অপশন দেখতে হবে আমাদের, 2, 4, 1, 3 কোথায় আছে আমরা দেখবো, কোথায় আছে 2, 4, 1, 3। তাহলে কোন অপশনটা হবে, এটা। এইভাবে করে আমাদের এটা করতে হবে, খুব সাবধানে খেয়াল করে এটা কিন্তু করতে হবে আমাদের, না হলে একটু এলোমেলো হলেই ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপর সত্য মিথ্যা। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ, সত্য ঘটনা এটা, তাহলে সত্য। বুদ্ধিমান, বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন। বুদ্ধিমান কখনোই গ্রাম্য ভাষাকে গ্রহণ করবে, সে কখনোই করবে না, সে কলকাতার ভাষাকে করবে। তাহলে এটা হলো সত্য, এটা হয়ে গেল মিথ্যা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা কি, এটা অবশ্যই সত্য। চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে, এটাও হয়ে যাবে কি সত্য। তাহলে কি হলো, সত্য মিথ্যা সত্য সত্য। আমাদের অপশন দেখতে হবে কোথায় আছে, সত্য মিথ্যা সত্য সত্য, কোথায়, এই যে সত্য মিথ্যা সত্য সত্য। তাহলে কোন অপশন হবে, এটাও হবে গ। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমরা, আবার একটা সত্য মিথ্যা রয়েছে এখানে। 36 নম্বর প্রশ্ন দেখো, দুর্পতের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে। দুর্পতের ছেলে কার দিকে ঢিল ছুঁড়েছিল, কাকের দিকে ঢিল ছুঁড়েছিল, এটা কি, এটাও সত্য। দুর্পদ গজগজ করে আপন মনে, দুর্পত বিরক্ত বোধ হচ্ছিল, এটাও সত্য। তোমার সম্মুখে কলা দি নারকেল দি, আমরা কলার কথা এই গল্পে কোথাও পাই না, তাই না? তাহলে এই যে কলা শব্দটা থাকার কারণে আমরা বুঝে যাব এটা কি, এটা মিথ্যা। ছাগল দিতে না পারলে মৎস্য দি, মৎস্য নয়, কি ছিল, কুকুরো, অর্থাৎ কি মুরগি, তাহলে এটাও হবে মিথ্যা। তাহলে কি হবে, সত্য সত্য মিথ্যা মিথ্যা, কোথায় আছে আমাদের খুঁজতে হবে, কোথায়, সত্য সত্য মিথ্যা মিথ্যা, তাহলে এই অপশনটা হবে এটা, তাই তো। আচ্ছা, তারপরে স্তম্ভ মেলানোটা রয়েছে 37 নম্বরে। আচ্ছা, এটা দেখে নি কি বলছে, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা। আমরা জানি যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা আছে 7টা, কি কি, অ আ হস্যই হস্য এ ও এ, মোট 7টা। তাহলে এটা কোনটা হবে, এটা হয়ে যাবে এ, অর্থাৎ এইটা হবে আই, তাই তো। তাহলে এটা হবে কি আই, তাহলে 1 নম্বরটা হবে ডি। আচ্ছা, খণ্ডধ্বনির অপর নাম, খণ্ডধ্বনি অর্থাৎ সেটা কি বিভাজ্য ধ্বনি, তাহলে এই 2টা হবে এটা। একের বেশি স্বরধ্বনি সমন্বয়ে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, একের বেশি স্বরধ্বনি থাকলে যৌগিক স্বরধ্বনি, তাহলে এটা কি হয়ে যাবে 3। আমরা যেমন কি জানি, ওই ওই, ও প্লাস হস্যই ওই, ও ও প্লাস হস্য ও, এখানে দুটো স্বরধ্বনি, তাহলে যৌগিক স্বরধ্বনি তাকে আমরা বলবো। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে, সুর তরঙ্গ বলে, তাহলে এটা হবে 4, তাই তো। তাহলে কোনটা হবে, এ হবে, আচ্ছা 1 হবে ডি, আই হবে ডি, তাহলে এখানে আই ডি আছে। আচ্ছা, তারপর 2 হবে এ, 2 এ, 3 বি আর 4 সি, তাহলে অপশন খ হবে, বোঝা গেল। আচ্ছা, এটা দেখে নি, এটা হচ্ছে এই যে গানগুলো, গানগুলো কে গেয়েছে, দেখো এখানে কি রয়েছে, আমি অকৃতি অধম, এই গানটি রচয়িতাকে, এই গানটি হচ্ছে রজনীকান্ত সেন। তারপর এই যে বলো 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 সবে, আমরা এই গানটা জানি, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায়
শ্রেষ্ঠ আসন লবে, বিখ্যাত গান কার? অতুল প্রসাদ সেনের গান। আচ্ছা, তারপর কি বলছে? তারপর হচ্ছে বান এসেছে মরা গাঙে, কার? না মুকুন্দের। আর এটা কি? ও দয়াল বিচার কর, এটা হচ্ছে অখিল বন্ধু সেন, অখিল বন্ধু ঘোষ। তাহলে আইডি আইডি দুটো আই যেটা, সেটা হবে আই হবে সি। আচ্ছা, আই হবে সি, এটা হবে ডি, তাহলে এই অপশনটা এখানে হবে। আচ্ছা, 39 নম্বর প্রশ্ন কি বলেছে? কার্যকারণ এখানে দেখাতে হবে আমাদের। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করো। কথা বলছে যে কথক তার প্রেমিকাকে বলছে আমার জন্য অপেক্ষা করো। কারণটা কি? কারণটা হচ্ছে সময়টা খুব সুবিধের নয়, একটা বিপজ্জনক পরিস্থিতি, তাই আমার জন্য অপেক্ষা করো। আমরা জানি কবিতাটা কিসের প্রেক্ষাপটে লেখা হয়েছিল? স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। তাই কথক তার প্রেমিকাকে বলছে যে আমার জন্য অপেক্ষা করো, কারণ সময়টা সুবিধার নয়। এখানে কি এ ঠিক আর ভুল? কখনোই না, দুটোই ঠিক। এ ভুল আর ঠিক এটাও নয়, এ এবং আর উভয়ই ঠিক, এবং আর এর সঠিক কারণ। তাহলে কি হবে? অপশন গ, এটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। জয়রাম বক্তার দিকে দৃষ্টি মাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এখানে উক্তিটির মধ্যে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে, এই যে বক্তা জয়রাম মুখোপাধ্যায় তিনি কি করলেন, যখন রাজা নরেশচন্দ্র বললেন যে গরুর গাড়িতে চলে যাক, হাতির কি প্রয়োজন আছে বিয়ে বাড়িতে যেতে গেলে, তো এখানে তার কিন্তু একটা সম্মানে আঘাত হয়েছে। তো তার জন্য সে কি বললো, আমি যাব না, যদি যাই হাতিতেই যাব, নইলে যাব না। তো এখানে কি মানসিকতা প্রকাশ পাচ্ছে? আভিজাত্যের গৌরব, ঈর্ষাপরায়ণতা, দাম্ভিকতা, নাকি উগ্রতা? কি প্রকাশ পাচ্ছে না, তার যে আভিজাত্য বোধ, সে যে একজন মুক্তার, সেটা তার এখানে প্রকাশ পাচ্ছে। তো এই ছিল আজকের প্রশ্নগুলোর আলোচনা। আমরা এই চ্যানেলে তোমাদের সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রগুলো আলোচনা করছি। আমাদের সঙ্গে জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। ধন্যবাদ।